হ্যালো গাইজ, আমি আকাশ সাহা তোমাদের সকলকে আজকের এই সেশনে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আজকের ক্লাসটাতে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নিয়ে আলোচনা করব। তো এটা আমার পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের ওপর বেস করে 4 নম্বর ভিডিও, অর্থাৎ পার্সেন্টেজের পার্ট 4টা আজকে আমরা করছি। এর আগে আমি পার্সেন্টেজের 3টে ক্লাস করিয়েছি। তো আজকের ক্লাসটা তোমরা যারা দেখছো আর তাদের মধ্যে যারা আগের 3টে ক্লাস দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা আগের 3টে ক্লাস আমার দেখে নিও, কারণ আমি ওই ক্লাসগুলোতে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশানে ভাঙতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি, এবং আরও পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশানের যে মানগুলো বেরোয় সেই মানগুলোর ওপর বেস করে আমরা কিভাবে অঙ্কগুলোকে করব আমি সেই সমস্ত কিছুই আগের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি। তা তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে পরে আজকের ক্লাসটাতে আমরা যেভাবে প্র্যাকটিস করব অর্থাৎ যেভাবে অঙ্কগুলোকে সলভ করব তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি আবারও তোমাদেরকে বলছি যে আগের যে 3টে ক্লাস আমি পার্সেন্টেজের চ্যাপ্টারের ওপর বেস করে করিয়েছি বা যে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করিয়েছি তোমরা সেগুলো একটু দেখে নেবে, আর এই ভিডিওগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু চেক করে নেবে। তো আজকের সবার প্রথমে যে কোশ্চেনটা আমরা সলভ করব, দেখো সেটা কি দেওয়া আছে। বলছে এক ব্যক্তি তার আয়ের 37.5% খরচ করেন। যদি তার আয় 10% আর খরচ 15% বৃদ্ধি হয় তাহলে তার সঞ্চয় শতকরা কত পরিবর্তন হবে। তাহলে এখানে সবার প্রথমে যেটা বলে দিয়েছে যে এক ব্যক্তি তার আয়ের 37.5% অর্থাৎ খরচ করছে, আর 37.5%কে আমরা প্রথমে ফ্র্যাকশানে ভেঙে নেব। আর এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কীভাবে ভাঙতে হয় সেগুলো আমি পার্ট 1-এ, পার্ট 2-তে আর পার্ট 3-তে দেখিয়ে দিয়েছি। তাই তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 অর্থাৎ পার্সেন্টেজের আগের ক্লাসগুলো একটু দেখে নেবে, তাহলে এইগুলো করতে খুব সুবিধা হবে। তো 37.5%কে যদি আমরা পার্সেন্টেজ থেকে অর্থাৎ এই পার্সেন্টেজটাকে যদি আমরা ফ্র্যাকশানে ভেঙে নিই, দেখো এটা হয় 3/8। আর এটা কিভাবে আসছে সেগুলো আগে দেখিয়ে দিয়েছি, তো আজকে আর ডিটেলসে এগুলোকে সলভ করাচ্ছি না, আমরা ডাইরেক্ট অঙ্কর প্রবলেমগুলোকে সলভ করব। তো এই ফ্র্যাকশানের ওপর বেস করে আমরা কিভাবে অঙ্কটাকে সলভ করব না, আমরা এখান থেকে ধরে নিতে পারি যে আমরা জানি যে ফ্র্যাকশানের নিচে যে মানটা থাকে সেটাই আসল মান, অর্থাৎ আমরা বলতে পারি যে ওই ব্যক্তির আয় যদি 8 টাকা হয় তাহলে পরে তিনি ওই আয়ের অর্থাৎ 8 টাকা 37.5% অর্থাৎ 3 টাকা খরচ করছেন। অর্থাৎ আমরা যদি এখানে বলি যে ওই ব্যক্তি যদি 8 টাকা আয় করে তাহলে তিনি খরচ করছে 3 টাকা, তাহলে তার সেভিং হচ্ছে কত টাকা না 5 টাকা, এটা আমরা বলে নিতে পারি। এরপরে কি করব প্রবলেমগুলোকে দেখো, এরপরে বলেছে যদি তার আয় 10% আর খরচ 15% বৃদ্ধি পায়। এটা তার ইনকাম, অর্থাৎ এটা সে ইনকাম করছে, এটা সে খরচ করছে অর্থাৎ তার এক্সপেন্ডিচার বলতে পারো, আর এটা তার সেভিংস বলা যেতে পারে। তাহলে এখানে বলেছে তার আয় যদি 10% বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা এখান থেকে কীভাবে সলভ করবো একটু দেখে নাও। যে 10%-কে সাথে গুণ করে দাও, দেখো তাহলে তার এখন আয় কত হচ্ছে 80 টাকা। তার খরচ বলেছে বৃদ্ধি পাচ্ছে 15%, অর্থাৎ 3কে 15% দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। এটা জাস্ট সংখ্যাগুলোকে গুণ করো, 3 15 45। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ওই ব্যক্তি এখন যদি 80 টাকা আয় করে তাহলে সে 45 টাকা খরচ করছে, অর্থাৎ সে সেভিংস করছে কত টাকা না, সে সেভিংস করছে 35 টাকা। এবার এখান থেকে দেখো কিভাবে আমরা সলভ করব। যে ওই ব্যক্তির যদি 35 টাকা যদি এখন খরচ হয় অর্থাৎ 35 টাকা সেভিংস হয়, তার আগে সেভিংস হতো 5 টাকা, তাহলে এই 5 থেকে 35কে আনতে গেলে আমাদের কি করতে হবে না, 5 থেকে যদি 35 আনি তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা পার্সেন্টেজ আমার গুণ হয়েছে না, 5 থেকে 35 কত গুণ না 7 গুণ, অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে ওই ব্যক্তি সেভিংস 7% চেঞ্জ হয়েছে, অর্থাৎ 7% বৃদ্ধি পেয়েছে। তা আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। তা চলো দ্বিতীয় আর একটা প্রবলেম আমরা সলভ করি, তাহলে দেখবে এই প্রবলেমগুলো খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর পরীক্ষার সময় আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। এরপরে বলেছে রোহিত তার আয়ে 60% খরচ করে, অর্থাৎ 60% খরচ করে, একে আমরা 60%কে আমরা ফ্র্যাকশানে ভেঙে নিই। তা 60%কে যদি আমরা ফ্র্যাকশানে ভাঙি তাহলে কি হয় না, 60%কে ফ্র্যাকশানে ভাঙলে হয় দেখো 3/5। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে রোহিতের আয় যদি 5 টাকা হয় সে তার 60% অর্থাৎ 3 টাকা খরচ করছে। তা এখান থেকে আমরা বলবো যে রোহিতের ইনকাম যদি হয় 5 টাকা, সে তার খরচ করছে কত টাকা, সে খরচ করছে তার 60% অর্থাৎ 5-এর 60% মানে 3 টাকা, তাহলে সে সেভিংস করছে কত টাকা না, সেভিংস করছে 2 টাকা।
এরপরে কি বলেছে, যদি তার আয় 15% বৃদ্ধি পায়, যদি তার আয় 15% বৃদ্ধি পায় তাহলে পরে কী হবে না 5 গুণ 15, অর্থাৎ 15% আয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আয় হচ্ছে এখন কত টাকা, আয় হচ্ছে এখন তার 75 টাকা। আবার বলেছে তার খরচ যদি 20% বৃদ্ধি পায়, অর্থাৎ খরচ হবে কত টাকা, 20% বৃদ্ধি পেলে খরচ এখন হবে 60 টাকা। তাহলে সে 75 টাকা এখন ইনকাম করছে, 60 টাকা খরচ করে ফেলছে, তাহলে সে কত টাকা সেভিংস করছে না, সে সেভিংস করছে কত টাকা, 15 টাকা সে সেভিংস করছে। এবার দেখো এই 15 টাকা অর্থাৎ তার সেভিংসটা বাড়ছে, চেঞ্জ হচ্ছে, আগের থেকে সেভিংস চেঞ্জ হচ্ছে না, কত চেঞ্জ হচ্ছে, 2 থেকে যদি আমাদের 15তে আসতে হয় তাহলে এখানে কিছু একটা পার্সেন্টেজ আমার গুণ হয়েছে, কত পার্সেন্টেজ গুণ হয়েছে না 2 থেকে যদি আমাদের 15 আসতে হয় তাহলে 15/2 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি 15/2% তার সেভিংসে চেঞ্জ হচ্ছে, 15/2% তার সেভিংস চেঞ্জ হচ্ছে। দেখো এখানে 2 আর 2 যদি কেটে দাও তাহলে দেখো 15 হচ্ছে, অর্থাৎ তার সেভিংস শতকরা সঞ্চয় কত পরিবর্তন হচ্ছে, 15/2, বা 15/2কে তোমরা কত লিখতে পারো না, আমরা 15/2কে লিখতে পারি 7.5%, অর্থাৎ 7.5% তার সেভিংস চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করছি এই দুটো প্রবলেম তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা সলভ করব। এর পরের অঙ্কটা দেখো, এর পরে আছে কোনো শহরের জনসংখ্যা 36,000, অর্থাৎ কোনো শহরের জনসংখ্যা 36,000, প্রতি বছর 16.23% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে সবার প্রথমে পার্সেন্টেজকে ফ্র্যাকশানে ভাঙি, 16.5% মানে আমরা 16.23% মানে আমরা কত জানি 1/6, অর্থাৎ শহরের জনসংখ্যা যদি প্রথমে 6 জন হয়ে থাকতো তাহলে এখন তার থেকে 1 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখন হচ্ছে 7 জন। তাহলে এই প্রক্রিয়াটা কত বছর ধরে হচ্ছে, 2 বছর ধরে, অর্থাৎ আবার যদি শহরের জনসংখ্যা 6 হয় তাহলে পরে আবার চেঞ্জ হচ্ছে কত, 7 জনে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে শহরে যদি পূর্বে জনসংখ্যা অর্থাৎ এই জনসংখ্যাটা কত বলে 36 হয় তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে না 7 গুণ 7 49 জন হবে। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে অর্থাৎ কোশ্চেন অনুযায়ী আমার এই মানটা কত দেওয়া আছে, যে না আমার কোশ্চেন অনুযায়ী মান দেওয়া আছে 36,000 জন শহরের জনসংখ্যা, অর্থাৎ 3600 নয় 36,000 জন তার শহরের জনসংখ্যা। তাহলে এর কত গুণ না এর 1000 গুণ। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি বর্তমানে শহরে জনসংখ্যা 49 না হয়ে তার 1000 গুণ, অর্থাৎ 49,000 হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব। না সবার প্রথমে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে তাকে আমরা ফ্র্যাকশানে ভেঙে নেব, তারপরে ফ্র্যাকশানের মান ধরে আমরা যেভাবে অঙ্ক করে এসেছি সেই ভাবে অঙ্কগুলো করব। আর এই ফ্র্যাকশানের মান ধরে অঙ্কগুলো কীভাবে করি সেগুলো আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি এর আগের ক্লাসগুলোতে, তাই আবারও বলছি যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলোকে একটু দেখে নেবে, তাহলে আজকের প্রবলেমগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে আমি কীভাবে সলভ করাচ্ছি। তো চলো এরপরে আর একটা অঙ্ক করি। এরপরের অঙ্কটা দেখো কী দেওয়া আছে, বলছে একই অঙ্ক দিয়েছে, দেখো এখানে বলেছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা 4,32,000, প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। অর্থাৎ আমাকে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, আমাকে বার করতে হবে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল, আর জনসংখ্যা বৃদ্ধির হারটাও আমাকে এখানে বলে দিয়েছে যে 20% হারে বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এইখান থেকে আমরা সবার প্রথমে যেটা করে নেব, যে পার্সেন্টেজ হারে বৃদ্ধি পাচ্ছে তাকে ফ্র্যাকশানে ভাঙবো, অর্থাৎ 20% মানে আমরা কত জানি, 20% মানে আমরা জানি 1/5, আর 1/5 এখান থেকে আমরা কীভাবে করতে পারি, অর্থাৎ 5 জনে 6 জন হচ্ছে, আগে যদি শহরে জনসংখ্যা 5 জন থাকতো এখন হচ্ছে 6 জন। আবার আমরা বলতে পারি এটা 3 বছর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আবার যদি শহরে জনসংখ্যা 5 হতো তাহলে 6, আবার 5 হলে 6, এটা 3 বছর ধরে এইভাবে বেড়ে আসছে। অর্থাৎ একদম শেষে তাহলে আমরা বলতে পারি কত, যে শহরে আগে জনসংখ্যা যদি 125 জন হতো, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5 করলে কত হয় 125, শহরে জনসংখ্যা যদি 125 হয় তাহলে বর্তমানে কত হবে দেখো 216 জন, 6 কিউব হচ্ছে 216। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আগে যদি শহরে জনসংখ্যা থাকতো 125 এখন হচ্ছে 216,
কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে বর্তমানে জনসংখ্যা কত 4,32,000, অর্থাৎ এর কত গুণ। তাহলে বর্তমান শহরের জনসংখ্যা আমাদের কত বেরিয়েছে 216, কিন্তু আমাদের অ্যাকচুয়াল মান কত না 4,32,000, 4,32,000। তাহলে এর কত গুণ হচ্ছে না এর 200 গুণ, 2000 গুণ, সরি এর 2000 গুণ। তাহলে এখানেও আমাদের শহরের জনসংখ্যা আগে কত ছিল 125 না হয়ে এর 2000 গুণ হতো, অর্থাৎ এর 2000 গুণ হলে কত হবে দেখো, 125কে যদি 2 দিয়ে গুণ করো হয় 250, তারপরে 1000, 3টে শূন্য। তাহলে আমরা বলতে পারি আগে শহরে জনসংখ্যা ছিল 2,50,000, 2,50,000ই হলো তার 3 বছর আগের জনসংখ্যা, অর্থাৎ 3 বছর আগে তার জনসংখ্যা ছিল 2,50,000। তো বুঝতে পেরেছো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব। দেখো এরপরে আমরা যে ধরনের প্রবলেমগুলো সলভ করব তার সমস্তটাই ইলেকশন রিলেটেড, অর্থাৎ ভোট সংক্রান্ত সব প্রবলেমগুলোকে আমরা সলভ করব। আর আজকের সেশনে আমরা করব পরীক্ষাতে যত টাইপের এই ইলেকশন রিলেটেড অঙ্ক দেওয়া হয়েছে তার সমস্ত টাইপগুলোকে আমরা খুব ভালোভাবে ডিটেলসে আজকে সলভ করব। তো তোমাদেরকে আমি আবারও বলছি ক্লাসটা পুরোটা তোমরা একটু মন দিয়ে দেখো, অনেক প্রবলেম তোমরা সলভ করতে পারবে যা পরীক্ষায় এসে থাকে। তো চলো প্রথমে আজ অঙ্কটাকে শুরু করি। যেমন বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বলেছে 60% ভোট পেয়ে 4,000 ভোটে জয়লাভ করে। তাই এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ধরে নেব যে মোট ভোটারের সংখ্যা নির্ণয় করতে যদি দেয় তাহলে আমরা ধরে নেব যে মোট ভোটারের সংখ্যা ছিল 100 জন। এরপরে আমাদের বলেছে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, অর্থাৎ 160% মানে আমরা কত জানি না 160% মানে হয় 60, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বিজয়ী প্রার্থী 60টা ভোট পেয়েছে 100টা ভোটের মধ্যে। তাহলে যে পরাজিত হয়েছে সে কত ভোট পেয়েছে না সে 40টা ভোট পেয়েছে। তাহলে যে বিজয়ী প্রার্থী সে কতগুলো বেশি ভোট পেয়েছে না সে 20টা বেশি ভোট পেয়েছে, এখান থেকে আমরা এটা বলতেই পারি। দেখো এখান থেকে বলে দিয়েছে সে 4,000 ভোটে জয়লাভ করেছে, কিন্তু আমাদের এখানে বেরিয়েছে সে কত ভোটে জয়লাভ করেছে 20 ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ এর কত গুণ অংশ না এর অ্যাকচুয়াল ভ্যালু কত, এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4,000, অর্থাৎ এর কত গুণ না এর 200 গুণ, আমরা বলতে পারি যে এর 200 গুণ। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে মোট ভোটারের সংখ্যা 100 না হয়ে এর 200 গুণ হওয়া উচিত ছিল, অর্থাৎ এর 200 গুণ যদি হয় তাহলে মোট ভোটারের সংখ্যা আমাদের কত বেরোবে না মোট ভোটারের সংখ্যা বেরোবে 20,000। তাহলে বোঝা গেল অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব। তাহলে আমরা এখান থেকে বলবো যে মোট ভোটারের সংখ্যা এখন কত 20,000, তাহলে 20,000-এর মধ্যে সে 4,000 ভোটে জিতেছে। এর পরেরটা দেখো কি বলেছে, বলেছে একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে, অর্থাৎ দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ 80,000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত ছিল। তো সবার প্রথমে আমরা কি বলেছি যে আমরা ধরে নেব এসব ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100। এরপরে বলেছে বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়েছে, অর্থাৎ 70% মানে আমরা কত জানি 70% মানে 100, 70% মানে 70, অর্থাৎ বিজয়ী প্রার্থী 70টা ভোট পেয়েছে। অর্থাৎ যে হেরেছে অর্থাৎ যে পরাজিত হয়েছে সে কটা ভোট পেয়েছে, সে 30টা ভোট পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে জিতেছে অর্থাৎ বিজয়ী প্রার্থী কতগুলো ভোট বেশি পেয়েছে না 40টা ভোট বেশি পেয়ে সে জয়ী হয়েছে। কিন্তু আমাদের এখানে দেখো অ্যাকচুয়াল ভ্যালু কত, সে 40 নয় সে 80,000 ভোটে জিতেছে, অর্থাৎ সে কত হাজার ভোটে জিতেছে না সে 80,000 ভোটে জিতেছে। তাহলে এখান থেকে এর কত গুণ, এর হচ্ছে 2000 গুণ। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে মোট ভোটারের সংখ্যা 100 না হয়ে তার 2000 গুণ হবে। তাহলে 2000 গুণ যদি আমরা করো তাহলে 2 একে 2, 0, 2000 আবার 100, তাহলে আমরা সে কত ভোটে সে জিতেছে, সে 2 লাখ। তাহলে মোট ভোটারের সংখ্যা কত ছিল আমার 2 লাখ। এরপরের প্রবলেমটা দেখো কি বলছে, বলছে একটা নির্বাচন ক্ষেত্রে 6% ভোটার ভোটদানে বিরত থাকেন, অর্থাৎ একটা ভোট কেন্দ্রে যদি 100 জন মোট ভোটার থেকে থাকে তার মধ্যে
6% ভোটার ভোটদানে বিরত ছিলেন। অর্থাৎ কতজন ভোটার ভোট দিয়েছেন? না 94 জন ভোটার ভোট দিয়েছেন। এরপরে বলছে যদি দুজন প্রার্থী অংশ নেন নির্বাচনে আর বিজয়ী প্রার্থী মোট ভোটের 54% ভোট পেয়ে থাকে, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা কত আমার 100 জন, তার মধ্যে 54% হচ্ছে ভোট পেয়েছে হচ্ছে বিজয়ী প্রার্থী। অর্থাৎ বিজয়ী প্রার্থী তাহলে কতগুলো ভোট পেয়েছে? না বিজয়ী প্রার্থী 54টা ভোট পেয়েছে। এখানে দেখো কোশ্চেনটা এই জায়গাটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে আমাদের বলা হয়নি যে গ্রাহ্য ভোটের 54%, এখানে বলা হয়েছে মোট ভোটের 54%, অর্থাৎ 100 জন মোট ভোটার থাকলে তার 54%, অর্থাৎ 54টা ভোট পেয়েছে কে? বিজয়ী প্রার্থী। তাহলে এখান থেকে এবার আমরা ধরতে পারি আমাদের এখানে গ্রাহ্য ভোট যেহেতু 94টা, আর এর উপরই ক্যালকুলেশন হবে, অর্থাৎ বিজয়ী প্রার্থী যদি 54টা ভোট পেয়ে থাকে তাহলে পরে যে পরাজিত প্রার্থী সে কতগুলো ভোট পেয়ে থাকবে? না 94 থেকে 54 বাদ দিলে দেখো কত হয়? না 40। তাহলে যে পরাজিত প্রার্থী সে কটা ভোট পেয়েছে? 40টা ভোট পেয়েছে। এরপরে দেখো কি বলা হয়েছে, বলেছে যে বিজয়ী প্রার্থী 54% ভোট পেয়ে অপর প্রার্থীকে 700 ভোটে পরাজিত করে। তা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি যে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে কতগুলো ভোটে হারিয়েছে? 14টা ভোটে, কিন্তু আমাদের কোশ্চেনে আছে কতগুলো ভোটে? না 700টা ভোটে সে হারিয়েছে। তাহলে এর কত গুণ? না এর 50 গুণ, অর্থাৎ আমাদের যে ভ্যালু বেরিয়েছে সেই ভ্যালুর থেকে অ্যাকচুয়াল ভ্যালু 50 গুণ বেশি। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে মোট ভোটারের সংখ্যা 100 না হয়ে তার 50 গুণ বেশি, অর্থাৎ 100-র 50 গুণ যদি করা হয় তাহলে কত হয়? না 5000। তাহলে আমরা বলতে পারি মোট ভোটারের সংখ্যা কত? 5000। আর এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যেমন দেখো এখানে কি বলেছে, বলেছে একটা নির্বাচনে 20% ভোটার ভোটদানে বিরত থাকেন। তাহলে আমরা সবার প্রথমে ধরে নেব যে ওখানে মোট ভোটারের সংখ্যা কত? ওখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100। এরপরে বলেছে 20% ভোটার ভোটদানে বিরত থাকেন। তাহলে 20% যদি ভোটদানে বিরত থাকে তাহলে কতজন ভোট দিয়েছে? না 100 থেকে 80 জন ভোট দিয়েছে, 20 জন তো ভোট দেয়নি। তাহলে কতজন ভোট দিয়েছে? 80 জন ভোট দিয়েছে। এবার বলেছে যে 12.5% ভোট বাতিল হয়ে যায়। তাহলে 80 জন ভোট দিয়েছে, তার মধ্যে 12.5% ভোট বাতিল হয়ে যায়। তাহলে 80 যদি আমরা 12.5% বের করি তাহলে কত হয়? 80 12 পূর্ণ অর্থাৎ 12 পূর্ণ 1/2% যদি আমরা বার করি তাহলে এটা দেখো হয়ে যায় 1/8, কারণ আমরা জানি 12.5% মানে 1/8। তাহলে 80 জনের মধ্যে 1/8 জন ভোট বাদ গিয়েছে, তাহলে 80তে কতজন বাদ যাবে? না 10 জন ভোট বাদ গিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি ক্যালকুলেশন করতে পারি? না এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে এইভাবে করতে পারি যে 80 জন যদি ভোট দিয়ে থাকে তার মধ্যে 10টা ভোট বাতিল হয়েছে, তাহলে 80 থেকে যদি 10টা ভোট বাতিল হয়ে থাকে তাহলে কটা ভোট পড়েছে? না 70টা ভোট আমার এখন পড়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের গ্রাহ্য ভোটের সংখ্যা কত হয়ে গেল? 70। এরপরে যেটা বলেছে দেখো, বলেছে বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের 70% ভোট পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের 70% পেয়েছেন, অর্থাৎ গ্রাহ্য ভোটের 70%। এখান থেকে তোমরা ক্যালকুলেশনটাকে দুভাবেই করতে পারো। যেমন দেখো এখান থেকে আমরা বলতেই পারি যে বিজয়ী প্রার্থী যদি গ্রাহ্য ভোটের 70% পেয়ে থাকে, অর্থাৎ 70-এর 70%, তাহলে 70-এর 70% মানে আমরা কত জানি? 70-এর 70% মানে দেখো হয় 49। তাহলে সে যে প্রার্থী পরাজিত হয়েছে, কারণ এখানে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হয়েছে, তাহলে পরাজিত প্রার্থী কত % ভোট পেয়েছে? না পরাজিত প্রার্থী 30% ভোট পেয়েছে, আর 70-এর 30% মানে হয় 21। তাহলে পরে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি? না এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে প্রার্থী বিজয়ী হয়েছে সে কতগুলো বেশি ভোট পেয়েছে? না সে 28টা বেশি ভোট পেয়েছে, তাহলে সে 28টা ভোটে জিতেছে। কিন্তু আমার এখানে বলেছে বিজয়ী প্রার্থী 5600 ভোটে জিতেছে, অর্থাৎ 2800 নয়, এটা কত ভোট? না 5600 ভোটে সে জিতেছে। তাহলে এর কত গুণ? অ্যাকচুয়াল ভ্যালু এর ভ্যালুর থেকে কত গুণ? না 200 গুণ। তাহলে এরপরে আমাদের কি বলেছে? বিজয়ী প্রার্থী কতগুলো মোট ভোট পেয়েছেন, বিজয়ী প্রার্থী কতগুলো মোট ভোট পেয়েছেন, অর্থাৎ বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পাবে? আমাদের দেখো বিজয়ী প্রার্থী বলেছে এখানে 49টা ভোট পেয়েছে, কিন্তু আমাদের এখানে এখন কী হবে ক্যালকুলেশন? যে না 49টা ভোট না পেয়ে তার 200 গুণ বেশি ভোট তিনি পেয়েছে। তাহলে কতগুলো ভোট পেয়েছে?
800টা ভোট তিনি বেশি পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কতগুলো? 9800টা। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো প্রবলেমটা কীভাবে সলভ করলাম। দেখো এই 70% যে গ্রাহ্য ভোট হয়েছে সেখান থেকে 70% আর 30%কে আমরা আরেকভাবে সলভ করতে পারি। এটা আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি যে 70টা আমাদের যেহেতু গ্রাহ্য ভোট, তার থেকে বলেছে 70% আমাদের পেয়েছে কে? বিজয়ী প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পাবে? 30%। তাহলে বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থী কতগুলো ভোট বেশি পেয়েছে? কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে বিজয়ী প্রার্থী? 40% ভোট। আর এই 40%টা কার ওপর ডিপেন্ড করছে? 70-এর, অর্থাৎ 70-এর 40%। আর 70-এর যদি তোমরা 40% বের করো, 70-এর যদি আমরা 40% বের করি, দেখো আমাদের কি হয়, এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে কতগুলো বেশি ভোট পাচ্ছে? না 28টা বেশি ভোট পাচ্ছে। আর আমাদের কোশ্চেনে কী দিয়েছে? 28টা নয়, 5600টা ভোট বেশি পাচ্ছে। তাহলে এই 28-এর কত গুণ? 28-এর 200 গুণ। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশনটাকে সলভ করতে পারো। তোমাদের যেভাবে সহজ মনে হবে তোমরা সেইভাবেই ক্যালকুলেশন করবে। তাহলে এই অঙ্কটাকে আমি প্রথম থেকে আবার বলছি না, আমাদের এখানে অঙ্কটা কী দেওয়া আছে? অঙ্কটা দেওয়া আছে যে একটা নির্বাচনে 20% ভোটার ভোটদানে বিরত থাকেন। অর্থাৎ আমাদের যদি মোট ভোটারের সংখ্যা থাকে 100, তার 20% ভোটদানে বিরত থাকেন, তাহলে আমাদের ভোট দিয়েছে কতজন? 80 জন। এবার বলেছে যে কজন ভোট দিয়েছেন তার মধ্যে 12% অর্থাৎ 12.5% ভোট বাতিল হয়ে যায়। তাহলে 12.5% ভোট যদি আমাদের বাতিল হয়ে যায় তাহলে কতগুলো ভোট থাকছে? না 80 12.5% যদি বার করে দেখবে হবে কত? 10টা ভোট বাতিল হয়েছে। তাহলে কতগুলো ভোট দিয়েছে? না তাহলে আমাদের এখান থেকে আমরা বলতেই পারি তারা ভোট দিয়েছে 70টা। তাহলে এই 70টা ভোটের মধ্যে আমার ক্যালকুলেশন হবে। এবার বলেছে যে গ্রাহ্য ভোটের সংখ্যা আমরা পেয়ে গেলাম 70। এবার বলেছে বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের 70%। তাহলে গ্রাহ্য ভোটের 70-এর 70% বার করলে পরে আমরা কত পাচ্ছি? 49। আর পরাজিত প্রার্থী 30% পেয়েছে। তাহলে 70-এর থেকে যদি আমরা 30% করি 70-এর, তাহলে হয় 21। এবার এখান থেকে আমরা বলতে পারি যে বিজয়ী প্রার্থী কতগুলো বেশি ভোট পেয়েছে? 28টা বেশি ভোট পেয়েছে। 49 থেকে 21 বাদ দিলে দেখো হয় 28, তাহলে 28টা বেশি ভোট পেয়েছে। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 28টা বেশি ভোট নয়, 5600টা ভোটে জয়লাভ করেছে। তাহলে 28-এর কত গুণ? 200 গুণ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী চেয়েছে? বলছে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী 49টা ভোট না পেয়ে তার 200 গুণ ভোট পাবে। তাহলে 49-এর 200 গুণ করলে হয় কত? 9800। আর এটাই আমাদের অ্যান্সার চেয়েছে যে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? 9800টা ভোট পেয়েছে। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। পরের অঙ্কটা বলেছে একটা নির্বাচনে 25% ভোটার ভোটদানে বিরত থাকেন, 2% ভোট বাতিল হয়ে যায়, দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটে 75% ভোট পান। তিনি যদি 9261টা ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত? দেখো এই অঙ্কগুলো আমরা এতক্ষণ ধরে যেভাবে সলভ করছিলাম সেইভাবে যদি সলভ করো তাহলে এখানে দেখো আমরা যদি ধরে নিই প্রথমে যে আমাদের মোট ভোটারের সংখ্যা 100, তার 25% ভোট বাতিল হয়েছে, অর্থাৎ 75 ভোট দিয়েছে। এবার বলেছে যতজন ভোট দিয়েছে তার 2% ভোট বাতিল হয়ে যায়। তাহলে 75-এর থেকে আমরা 2% ভোটকে বাতিল করব, অর্থাৎ 75-এর 2%। কিন্তু দেখো এইখানে প্রবলেমটা হচ্ছে 75-এর যদি আমরা 2% বার করি তাহলে একটা মান আসছে, যে মানটা আমাদের দশমিকে চলে আসছে, পয়েন্টে এই মানটাকে আমরা পাচ্ছি। আর পয়েন্টে মান যদি আসে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে খুবই প্রবলেম হবে। সো আমরা এই ধরনের প্রবলেমগুলোকে এইভাবে সলভ করব না, আমরা একটু আলাদাভাবে সলভ করব। তা দেখো আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করব। তা আমরা এতক্ষণ ধরে নিচ্ছিলাম যে মোট ভোটারের সংখ্যা 100, কিন্তু আমরা এখানে ধরে নেব মোট ভোটারের সংখ্যা 100 নয়, মোট ভোটারের সংখ্যা হলো এক্স। এবার কি বলেছে? এই এক্সের 25% মোট ভোটারের 25% ভোটদানে বিরত থাকেন। তাহলে যদি আমাদের পার্সেন্টেজ হিসেবে হয়, অর্থাৎ 100%-এর মধ্যে যদি 25% ভোটদানে বিরত থাকেন অর্থাৎ ভোট না দেন, তাহলে ভোট দিয়েছে কতজন? 75%। এটা আমরা বলতেই পারি যে ভোট দিয়েছে কতজন? 75%। আর 75% মানে 75/100, আমরা এভাবেও লিখতে পারি, বা তোমরা এখান থেকেও ডাইরেক্ট লিখতে পারো 75% মানে 3/4, কারণ আমরা এটা জানি। এরপরে কি বলেছে? যতজন ভোট
দিয়েছেন, অর্থাৎ এই যে এখন এই সংখ্যাটা কি দাঁড়ালো, এটা আমাদের ভোট দেওয়ার সংখ্যা দাঁড়ালো। বলছে এই যতজন ভোট দিয়েছেন তার 2% ভোট বাতিল হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যদি আগে 100% লোক ভোট দিয়ে থাকে তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি 98% লোক ভোট দিয়েছে, এটা বলতেই পারি। তাহলে আমরা এখানে লিখব 98% লোক ভোট দিয়েছে, আর 98% মানে 98/100। এরপরে কি বলেছে যে ওখানে দুজন প্রার্থী অংশ নেন, তাহলে বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের, এই এখন আমাদের যে ইকুয়েশনটা বেরোলো এটা তো একটা গ্রাহ্য ভোটের সংখ্যা। বলেছে এই গ্রাহ্য ভোটের 75% অর্থাৎ 75/100, এই নাম্বারটা কে পেয়েছে, এই 75/100 অর্থাৎ 75% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। আর আমাদের কোশ্চেনে কি বলে দেওয়া আছে, বিজয়ী প্রার্থী পেয়েছে 9261টা ভোট। তাহলে আমাদের বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, এটা সমান হচ্ছে বিজয়ী প্রার্থীর পাওয়া ভোট 9261। আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো তোমরা বুঝতে পারলে কি না যে আমরা এইভাবে যে ক্যালকুলেশনটাকে সাজালাম সেটা তোমাদের বোঝা গেল কি না। তা চলো আমি একবার তোমাদেরকে বলে দিই যে আমরা প্রথমে ধরে নেব যে মোট ভোটারের সংখ্যা কত, এক্স। এবারে কি বলেছে, এক্সের 25% ভোট দেয়নি, তার মানে 75% ভোট দিয়েছে, অর্থাৎ এখন আমাদের পেয়ে গেলাম আমরা কতজন ভোট দিয়েছে। এবার বলেছে যতজন ভোট দিয়েছে তার 2% ভোট বাতিল হয়েছে, অর্থাৎ যতজন ভোট দিয়েছে তার 98% ভোট গ্রাহ্য হয়েছে, এটা আমরা বলতেই পারি। এবার বলেছে গ্রাহ্য ভোটে 75% বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে গ্রাহ্য ভোটের যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে তার 75% পেয়েছে কে, বিজয়ী প্রার্থী। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, 9261টা ভোট পেয়েছে। তো চলো এরপরে দেখো এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করব। তা এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো যে আমি কিভাবে করছি। যেমন দেখো এখানে 75%কে যদি আমরা 75/100কে যদি তোমরা কাটাকাটি করো তাহলে দেখো হয় 3/4, অর্থাৎ 25 দিয়ে কাটছি। তাহলে এখানেও তাই হবে 3/4। এবার দেখো এই 4কে যদি 2 দিয়ে কাটো তাহলে এখানে কত হচ্ছে 49, 49। আর এখানে দেখো 9261, এটা কার কিউব নাম্বার, এটা 21-এর একটা কিউব নাম্বার। এটা কার কিউব নাম্বার না, এটা 21-এর একটা কিউব নাম্বার, অর্থাৎ আমরা এখান থেকে লিখতেই পারি এটা সমান 21 গুণ 21 গুণ 21। তাহলে এরপরে কি করব, দেখো ক্যালকুলেশনটাকে এরপরে আমরা যেভাবে করব সেটা হলো এরপরের লাইনে আমরা লিখতেই পারি যে এক্স ইন্টু 3/2 গুণ 49কে আমরা কীভাবে লিখতে পারি, 7 গুণ 7 হিসেবে আমরা লিখতে পারি, বাই 100 গুণ 3/4 এটা লিখতে পারি। এটা সমান আমরা লিখতে পারি 21 গুণ 21 গুণ 21, আমরা এইভাবেও লিখতে পারি। তো এখান থেকে দেখো 3 7 21, তাহলে এই 3 আর এই 7 মিলে এখানে একটা 21 কেটে যাচ্ছে। এখানে দেখো 3 7 21, তাহলে এই 3 আর 7 21 মিলে আর একটা 21 কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখন ক্যালকুলেশানে পড়ে থাকছে কি না, ক্যালকুলেশানে দেখো পড়ে থাকছে এক্সের মান। আমরা এখানে যদি লিখি তাহলে এক্স সমান সমান আমরা লিখতেই পারি যে 21 গুণ, এখানে দেখো 4 দুগুণে 8, অর্থাৎ 21 গুণ 8 গুণ 100। তাহলে এখান থেকে যদি প্রবলেমটা ক্যালকুলেশন করো তাহলে কত হয়, 21কে যদি 8 দিয়ে গুণ করা হয় 168, আর 100-র জন্য 2 শূন্য। তাহলে আমরা বলতে পারি মোট ভোটারের সংখ্যা 16,800, আর এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো চলো এরপরে আর একটা কোশ্চেনের প্রবলেম আমরা সলভ করি। এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা কি বলেছে একটা নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন, মোট ভোটারের 25% ভোটদানে বিরত থাকেন, তার মধ্যে 400টি ভোট বাতিল করা হয়। দেখো এখানে মোট টোটাল বাতিল ভোটের সংখ্যাটা বলে দিয়েছে, পার্সেন্টেজ বলেনি। এরপরে বলেছে বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের 80% ভোট পেয়ে 1200 ভোটে জয়লাভ করে। তা দেখো এই ধরনের প্রবলেমগুলো যখন আমরা সলভ করব আমরা ব্যাক ক্যালকুলেশন করব, অর্থাৎ পেছন থেকে ক্যালকুলেশন করতে করতে আসব।
কিভাবে করব দেখো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে ধরে নেব যে গ্রাহ্য ভোটের সংখ্যা 100। আমরা এতক্ষণ ধরছিলাম মোট ভোটের সংখ্যা 100, কিন্তু আমরা এখানে ধরব গ্রাহ্য ভোটের সংখ্যা 100। এবার দেখো এই গ্রাহ্য ভোটের 80% মানে 80টা ভোট পেয়েছিল কে? বিজয়ী প্রার্থী। আর তাহলে পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? 20টা ভোট। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে বিজয়ী প্রার্থী কতগুলো ভোটে জিতেছিল? 60টা ভোটে জিতেছিল। কিন্তু আমাদের কোশ্চেনে কত ভোটে জিতেছে বলেছে? বিজয়ী প্রার্থী বলেছে 1200 ভোটে জয়লাভ করেছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যালকুলেশন ভ্যালুর থেকে কত বেশি? 20 গুণ বেশি। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে গ্রাহ্য ভোট আমাদের 100 না হয়ে তার 20 গুণ বেশি। গ্রাহ্য ভোট আমাদের 100 না হয়ে তার 20 গুণ বেশি হলে কতগুলো হবে? না 2000টা। এবার আমাদের এখানে একটা মজার বিষয় দেখো, এখানে আমাদের বলেছে যে ভোটদানে 25% বিরত থাকেন, তার মধ্যে 400 ভোট বাতিল করা হয়েছিল, তবে গ্রাহ্য ভোট পেয়েছিলাম। অর্থাৎ 400টা ভোট বাতিল করেই আমরা 2000 ভোট পেয়েছিলাম। তাহলে এই 400টা ভোট যদি এর সাথে আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে কতজন ভোট দিয়েছিল। তাহলে আমরা পেয়ে গেলাম 2400 জন ভোট দিয়েছিল। এবার এখানে দেখো মজার বিষয় যে সবার প্রথমে আমাদের বলে দিয়েছিল যে মোট ভোটার যত ছিল তার 25% ভোটদানে বিরত থাকে। অর্থাৎ মোট ভোটার যতগুলো ছিল তার 25% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছিল কতজন? 75%। তাহলে আমরা বলতেই পারি এক্সের 75% ভোট দিয়েছিল। যদি আমাদের মোট ভোটার এক্স হয়ে থাকে তাহলে তার 75% আমাদের ভোট দিয়েছিল। আর এই এক্সের 75% মানেই তো 2400, কারণ 2400 জন আমাদের ভোট দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এক্সের 75% মানেই হলো 2400। আর 75%-এ পার্সেন্ট তুলে দিলে নিচে আসে 100, আর এটা সমান কত? এটা সমান 2400। তাই এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো 25 দিয়ে এটা কেটে যাচ্ছে 3 4 3, আর নিচে হচ্ছে 4, আর 3কে যদি 2400-কে কাটো তাহলে হয় 800। তাহলে এক্স সমান কত বেরোচ্ছে? এক্স সমান বেরোচ্ছে 3200। তাহলে এই 3200টা হচ্ছে কার মান? এক্সের মান। আর এক্সের মান মানে আমরা কি জানি? না এক্সের মানটাকে আমরা ধরে নিয়েছিলাম মোট ভোটারের সংখ্যা। তাহলে বুঝতে পারলে যে এই ধরনের প্রবলেমগুলোকে সবসময় আমরা ব্যাক ক্যালকুলেশন করব। সবার প্রথমে আমরা ধরে নেব গ্রাহ্য ভোটের সংখ্যা 100টা। এবার এই গ্রাহ্য ভোটের সংখ্যা থেকে দেখো বলেছে বিজয়ী প্রার্থী 80% ভোট পেয়েছে, তাহলে পরাজিত প্রার্থী 20% ভোট পাবে। তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো ভোটে জিতেছে? 60টা ভোটে জিতেছে। কিন্তু আমাদের কোশ্চেনে ভ্যালু কত দেওয়া আছে? 1200 ভোটে জিতেছে। সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে গ্রাহ্য ভোটের সংখ্যা 2000। আর এবার বলেছে দেখো 400টা ভোট বাতিল হয়ে গ্রাহ্য ভোট হয়েছে। তাহলে 400টা ভোট যদি আমাদের যোগ হয়, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব যে যতজন ভোট দিয়েছে সেই কজনের সংখ্যা। আর এই যে ভোটটা যতজন দিয়েছে সেটা কারা ভোট দিয়েছে? যে 25% ভোট বাতিল হয়েছিল, অর্থাৎ যে 25% লোক ভোট দেয়নি, অর্থাৎ ভোট দিয়েছিল কতজন? 75%, সেইটাই বলেছে 2400। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্স ইন্টু এক্সের 75% মানে 2400, তাহলে এক্স সমান 3200। আর এই এক্সকে আমরা ধরে নিয়েছিলাম কি? মোট ভোটারের সংখ্যা। তো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের মতো ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। আজকের সেশনে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি করালাম তা প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তো তোমরা এই প্রবলেমগুলোকে একটু বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজেই অঙ্কগুলো তোমরা করতে পারছো। তো চলো আজকের মতন সেশনটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন ভিডিওতে। তো গুড বাই ফ্রেন্ডস।